প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছে আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বিসিবিতে মধু আছে, যে লোভেই সবাই ছুটে আসে, এমন উপলব্ধি সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের। তবে একে দেখছেন ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে। স্টার নিউজকে দেয়া সুজন নিশ্চিত করেছেন আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন না তিনি, তবে বোর্ড চাইলে কাজ করতে প্রস্তুত ক্রিকেটের উন্নয়নে। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রেও বিসিবিকে উদার হবার আহ্বান সুজনের। রাজা আসে রাজা যায়, ভাঙে বোর্ড, চেয়ারের মানুষগুলো বদলায়, দেশের ক্রিকেটের ভাগ্যে আসে না পরিবর্তন। বিসিবির পরিচালকের পদ যেন বহু আরাধ্যের ধন, যে কোনো মূল্যেই তাকে পাওয়া চাই। 5ই আগস্টের আগে কিংবা পরে, অথবা বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণ শেষে, ব্যতিক্রম চিত্র ছিল না কোথাও। তবে কি সেই মিথি সত্যি? বিসিবিতে কি আসলেই মধু আছে? আমি মধু দেখিও নাই, চাকতেও পারি না, এটা আমার ব্যর্থতা হয়তোবা। কিন্তু এখন বুঝি যে বিসিবিতে হয়তো আসলে মধু আছে, কারণ সবাই যেভাবে দৌড়ায় বিসিবির পিছে, সবাই ডাইরেক্টর হতে চায়, সবাই মানে ক্রিকেটের বাইরের লোকরাও ডাইরেক্টর হতে চায়, ক্রিকেটের সাথে থাকতে চায়, যারা ক্রিকেটের প্রতি কোনো অবদানই ছিল না হয়তো এক সময়। বাট তারপরেও এরকম আপনার লোক দরকার হলেও পারে, সেটা আমি মানা করছি না, নাথিং রং উইথ ইট। বাট আমার মনে হয় যে কিছু একটা আছে, না তো সবাই যেতে চায় কেন। বিসিবিতে দীর্ঘ একটা সময় পরিচালকের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে সবশেষ ফারুক আহমদ আর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ছিলেন উপেক্ষিত। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে সুজনের মান ভাঙিয়ে তাকে বিসিবিতে ডেকেছেন সভাপতি তামিম ইকবাল। সব ঠিক থাকলে তবে কি জুনের নির্বাচনে পরিচালক পদে লড়বেন সুজন? নির্বাচন করবো না ভাই, বোর্ড ডিরেক্টর হতে পারি না, বাট অন্য কোনো ক্যাপাসিটিতে যদি আমি বিসিবিকে হেল্প করতে পারি, আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট। বাট ডাইরেক্টর হওয়ার ইচ্ছা আমার নাই আসলে। অনেক পরিবর্তনের কথা বলা হলেও একটা জায়গা নিয়ে ঠিকই আক্ষেপ আছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাম্প্রতিক সময়ে কদর বাড়ছে এদেশের ক্রিকেটারদের। তবে পাপন থেকে ফারুক হয়ে আমিনুল ইসলাম বুলবুল, ভিনদেশি লিগে এনওসির ক্ষেত্রে বোর্ড হতে পারেনি উদার। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলতেও পিএসএল থেকে উড়িয়ে আনা হয়েছে 6 ক্রিকেটারকে। সুজন বলছেন বিকল্প থাকলে কেন নয়। আমার যদি ওরকম সেস্টিভ প্লেয়ার থাকে, আমি মনে করি যে প্লেয়ারদের ওই ফ্রিডমটা দেওয়া উচিত। তাদেরও মেন্টালি তারাও অনেক ফ্রি থাকে, অনেক সময় তারাও অ্যাডজাস্ট থাকে, তারা চায় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে, প্লাস ফিনান্সিয়ালি তারা সাপোর্ট পায়, ওখান থেকে একটা ভালো বা নামও হয়, তারা শিখে ওখানে অনেক প্লেয়ারদের সাথে খেলে। তা আমার মনে হয় যে এরকম করা উচিত। আমরা যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাবেল করতে দেওয়া উচিত প্লেয়ারদেরকে। কাজ করলে সমালোচনা হবেই মানেন সুজন। তাই তো নয়া সভাপতি তামিমকে পরামর্শ দিলেন নিজের অভিজ্ঞতার আলোকে। সে গল্প থাকছে পরবর্তী পর্বে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম 2 টি-20 খেলতে চট্টগ্রামের পথে টিম টাইগার্স ও নিউজিল্যান্ড। দুপুরে আলাদা দুটি ফ্লাইটে বন্দর নগরীর পথে রওনা হয়েছে দুই দল। নাহিদ রানার ফাইফার আর তামিম শান্তর ব্যাটিং নৈপুণ্যের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 23 এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে 27 এপ্রিল শুরু টি-20 সিরিজ। 29 এপ্রিল দ্বিতীয় টি-20 খেলে আবারও ঢাকায় ফিরবে দুই দল। 2রা মে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। রেদওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ফ্লাইটটা আসলে ঠিক কখন নাগাদ পৌঁছাবে? আরেকটা বিষয় একই সাথে জানতে চাই, মিরপুরে আমরা দেখেছি কিছুটা স্লো উইকেটে খেলা হয়েছে, যেটা আপনিও বলছিলেন লো স্কোরিং ম্যাচ হয়েছে। চট্টগ্রামেও কি একই রকম উইকেটের দেখা মিলবে, নাকি সেখানে কিছুটা স্পোর্টিং উইকেটের দেখা মিলবে, কিছুটা রানের দেখা পাবে দর্শকরা? তাহিদ, যেটা বলছিলেন, আসলে প্রথমে জানাতে চাই দুই টিমের অবস্থান। এই মুহূর্তে নিউজিল্যান্ড দল কিন্তু ফ্লাই করছে। তাদের একটা 10 মিনিটে আসলে ফ্লাইটটা ছিল এবং
একটা 10 মিনিটে নিউজিল্যান্ডের ফ্লাইট ছিল এবং তারা এই মুহূর্তে আকাশে রয়েছে এবং বাংলাদেশ দলের ফ্লাইট ঠিক 1টা 30 মিনিটে। এরপরে তারা এসে পৌঁছাবে। দুই দল আনুমানিক 2টা 30-এর মধ্যে তারা কিন্তু চট্টগ্রামে যে বিমানবন্দরে এসে পৌঁছাবে। অন্যদিকে আপনি যদি উইকেটের কথা বলেন, আমরা ঢাকায় দেখেছি কিছুটা, প্রথম ম্যাচের কথা যদি বলি কিছুটা স্লো উইকেট ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে পেসাররা সুবিধাটা পেয়েছে, অর্থাৎ আনইভেন বাউন্সটা ছিল না পিচে। আমরা চট্টগ্রামের উইকেটের যে নেচারটা জানি, এখানে কিন্তু রানটা সবসময় তুলনামূলক বেশি হয়। সেক্ষেত্রে নাহিদ রানার কথা স্পেশালি বলতে হয়। তিনি যেভাবে দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে বল করেছেন, তার বল খেলতে ব্যাটারদের যে কষ্টটা হয়েছে, এই পিচে ব্যাটাররা সুবিধা পেলেও স্পিড যারা পেসার, যারা একটু স্পিডে যারা বল করে, তাদের জন্য কিন্তু এখানে আলাদা একটা সুবিধা রয়েছে। তারা এখানে বাউন্সটা পাবে। নাহিদ রানার বলটা দেখার জন্য নিশ্চয়ই বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত, তারা একটা আলাদাভাবেই অপেক্ষা করবে, কারণ নাহিদ রানার যে ফর্মে রয়েছে, সে পিএসএল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের কথা যদি বলি, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে, অর্থাৎ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র পেসার যিনি পরপর 2 সিরিজে 5 উইকেট পেয়েছেন, তার প্রতি কিন্তু আলাদা একটা নজর থাকবে এবারের যে সিরিজটা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং এই সিরিজের এই ম্যাচটা আসলে ডিসাইড করবে কোন দল শেষ পর্যন্ত সিরিজটা জিতবে। আপনারা জানেন যে এক সমতায় রয়েছে, ওয়ানডেটা অবশ্যই ক্রুশাল। অন্যদিকে সৌম্য সরকার ফিরেছেন দলে, একটা চেঞ্জ রয়েছে। তানজিদ সাকিবকে নেওয়া হয়েছে। তানজিদ সাকিব কেমন করবে, তিনি একাদশে সুযোগ পাবেন কিনা, যেহেতু মুস্তাফিজুর রহমান আসলে ইনজুরিতে রয়েছেন, সেই জায়গায় একজন পেসারকে এক্সট্রা ইনক্লুড করা হয়েছে। তিনি আসলে কেমন করবেন, তিনি যদি সুযোগটা পান কাজে লাগাতে পারবেন কিনা, এই সকল প্রশ্নের উত্তর হয়তোবা চট্টগ্রামের যে স্টেডিয়াম রয়েছে সাগরিকা স্টেডিয়াম, সেই সাগরিকা স্টেডিয়ামেই জানা যাবে। অন্যদিকে একটু ব্যাটিংটা নিয়ে বলবো। বাংলাদেশের ব্যাটিংটা প্রথম ইনিংসে আসলে খুব একটা রান আসেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু আমরা দেখেছি তামিমের ইনিংসটাকে যদি আলাদাভাবে বলতে হয়, তিনি যেভাবে শুরুটা করে দিয়েছে, বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে এই ওপেনিং পার্টনারশিপটা যেন ভালো হয়। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে বেশ কিছুদিন ধরে আসলে স্ট্রাগলটা চলছে, সেই হিসেবে তামিমের দিকে আলাদাভাবেই নজর থাকবে। তিনি যদি এই ম্যাচটাকে নিজের সেই ক্যালিবারটা ধরে রাখতে পারেন, গতকাল যেভাবে 56 বলে তিনি 74 রানের ইনিংস খেলেছেন, আমি যদি ভুল না করি, সেই ইনিংসটা যদি এখানে ক্যারি করতে পারেন, আর অন্যদিকে সৌম্য সরকার যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, যেটা ওয়েস্ট ইন্ডিজে তিনি দেখিয়েছিলেন, 91 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেই ব্যাটিং ইনিংসটা যদি এখানে তিনি ক্যারি করতে পারেন, নিশ্চয়ই বাংলাদেশ দল এই সিরিজটা জয় করবে এবং 27 বিশ্বকাপের যে আশা, সেই আশাটা বাংলাদেশ দলের জন্য অবশ্যই ক্যারি অন থাকবে। রেদন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, খবর সংগ্রহ করুন। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা দর্শকদের আবারও খবর জানাতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেদন শাওন, জানাচ্ছিলেন চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি। যুদ্ধে নেমে গুলি খাওয়ার ভয় পেলে চলবে না, ঠিক সেইভাবে পেস বোলারদের ইনজুরির চিন্তা করলেও চলবে না, এমন মন্তব্য করেছেন ফাইফার নেয়া নাহিদ রানা। সেই সাথে নিজের প্রতিটা উইকেটকেই বলছেন গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খাওয়ার ভয় করবেন না, সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর হচ্ছে যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো অবশ্যই তারা ওভারঅল আলহামদুলিল্লাহ তারা মেনটেন করে আমাদের পেস বোলিং আমরা যারা গ্রুপ আছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রধান স্টেডিয়াম, অরক্ষিত পরিবেশেই চলছে বিভিন্ন আয়োজন। মাঠের মধ্যে স্টেজ নির্মাণ করে পৌরসভার উদ্যোগে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে, অথচ চারপাশে জমে আছে ময়লার স্তূপ। গ্যালারিতে বসে থাকা শিক্ষার্থীদের জন্য নেই ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। মাহমুদুল হাসান তুষারের তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে সেই পুরাতন স্টেডিয়ামটি আজও দাঁড়িয়ে আছে 1960 সালের স্মৃতিবুকে নিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত এই মাঠ একসময় জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে জীবন্ত ছিল। জাতীয় দিবসের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতার উন্মাদনা আর গুরুত্বপূর্ণ আয়োজনের কেন্দ্রবিন্দু হয়ে উঠত এই স্থান। কিন্তু নতুন স্টেডিয়াম নির্মাণের পর থেকেই ধীরে ধীরে হারিয়ে গেছে তার পুরনো জৌলস। আজ তার কার্যক্রম প্রায় স্থবির। খেলোয়াড়দের চোখে এই মাঠ এখন এক অবহেলিত প্রেমিকের মতো। দীর্ঘদিন ধরেই কোনো প্রয়োজনীয় সংস্কার হয়নি, নিয়মিত রক্ষণাবেক্ষণের ছোঁয়া লাগেনি তার গায়ে। মেলা আর বিভিন্ন অনুষ্ঠানের নামে মাঠের বুক চিরে দাঁড়িয়েছে প্যান্ডেল। সবুজ ঘাসের পরিবর্তে এখন সেখানে খানাখন্দের রাজত্ব। গ্যালারিতে বসার উপযুক্ত জায়গা নেই, সর্বত্র ছড়িয়ে আছে ময়লা, আবর্জনা আর অবাধ্য আগাছা। সন্ধে নামলেই স্টেডিয়াম এলাকা পরিণত হয় মাদক সেবীদের অভয়ারণ্যে। বিশ্রামাগারগুলো পরিণত হয়েছে পশু পাখির আবাসস্থলে। মাঠে যে স্লোট এটা খুব খারাপ,
মানে দৌড়াতে গেলে আঘাত পায়। এখানে অনেক জায়গা জায়গা বাস পুঁতে রাখে। স্টেডিয়ামটা বেহাল দশায় পড়ে থাকে, এই স্টেডিয়ামের পরিচর্যা হয় না, এই যেমন একটা উইকেটের পরিচর্যা হয় না। খাল গোবা আমরা দেখতে পেলে কোনোরকমভাবে মাটি নেয় না, ওটা পূরণ করি। আবার কতগুলো থেকে যায়, আমাদের প্লেয়াররা ইনজুরি হয়। মেলা টেলা করেছে, উইকেটটা করে রেখে দিয়েছে, ওটা নষ্ট। আর এটাতে আছে, এটা উইকেট ভালো হলো, গ্রাউন্ড ভালো না। উইকেটের অবস্থা ভালো না, প্র্যাকটিস করতে পারতাম কিন্তু মানে ম্যাচ খেলাটা আমাদের সম্ভব হচ্ছিল না। স্টেডিয়ামটির বেহাল দশায় বাধ্য হয়ে খেলোয়াড়রা বেছে নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের মাঠ, সেখানেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। একদিকে মাঠ নাই স্কুলগুলোতে, অন্যদিকে হচ্ছে যে একদম যে মাঠগুলো আছে সে মাঠগুলোকে অরক্ষিত রেখেছে প্রশাসনের পক্ষ থেকে। এ ধরনের খেলার মাঠে কোনো মেলা বা কোনো ধরনের আয়োজন না করে ভালো। টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, অথচ গ্যালারিতে আপনি যান, গ্যালারিতে যেয়ে দেখবেন যে আগাছাই ভর্তি। মাঠের সংস্কার কাজ চলমান বলে দাবি করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। খুব শিগগিরই এই মাঠে আবারও খেলার সুর ফিরবে বলেও জানান তিনি। ইতিমধ্যে প্র্যাকটিস চলে আমাদের, আরও মাঠটা আমাদের যেন খেলার উপযোগী হয় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। চাহিদাপত্র দেওয়া আছে নতুন স্টেডিয়াম, পুরাতন স্টেডিয়াম, গ্যালারি সংস্কারের জন্য। সেখান থেকে যদি বরাদ্দ আসে ইনশাল্লাহ আমরা সংস্কার কাজ হবে। এক সময়ের উজ্জ্বল তারকা আজ যেন এক নীরব কবিতার মতো দাঁড়িয়ে আছে। তার প্রাণ ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াপ্রেমী হৃদয়গুলো। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই অবহেলিত মাঠের পুনর্জন্ম অসম্ভব। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গন নিয়ে বিস্তারিত জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মোহাম্মদ ফানিসুর রহমান। ফানিসুর রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, স্টেডিয়ামটি, পুরনো যে স্টেডিয়াম রয়েছে সেটির বেহাল দশা, সেখানে খেলাধুলা করার মতো বর্তমানে অবস্থা নেই। আপনি তো জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ, তো আপনাদের পক্ষ থেকে আসলে এই মাঠটা পুনরুদ্ধারের কী পদক্ষেপ নেওয়া হয়েছে? পর্যন্ত আসলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই, আমাদের চাঁপাইনবাবগঞ্জে ২টি স্টেডিয়াম আছে। ২টি স্টেডিয়ামের মধ্যে বিসিবির প্রতি বছরই কিন্তু ক্রিকেট খেলা হয়, ফুটবল, ফার্স্ট ডিভিশন 14, 16, 18 এই সমস্ত খেলাগুলোর জন্য আমরা সাধারণত সারা বছরই দেখা যাচ্ছে যে এই বিসিবির খেলার জন্য একটা মাঠ ব্যস্ত থাকে। তো আমরা যে প্র্যাকটিস গুলো করি হয়তোবা, তো এই প্র্যাকটিসের জন্য যে মাঠটা দরকার, আমাদের এই যে মাঠটা এক বছর থেকে, প্রায় ১ বছর থেকে কিন্তু বেহাল দশায় পড়ে আছে। তো আমরা এর প্রতিকার চাই এবং খুব দ্রুত গতিতে যেন আমরা ওই মাঠে প্র্যাকটিস করতে পারি। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সবচাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত জেলা ক্রীড়া সংস্থাগুলো আছে, এই জেলা ক্রীড়া সংস্থার কাছে গুলা কিন্তু আসলে নির্বাচিত কোনো কমিটি নেই। নির্বাচিত যদি কমিটিগুলো থাকে তাহলে হয়তোবা এই মাঠগুলো বেহাল দশা হয়ে পড়ে থাকে না। তা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই সমস্ত মাঠগুলো যেন আমাদেরকে প্র্যাকটিসের উপযুক্ত করে দেওয়া হয়। রহমান, আপনি প্রশাসনের কথা বলছিলেন, তাদের কাছে প্রতিকার চাচ্ছেন, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আসলে পৌরসভা থেকে, মানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাঠগুলোতে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে তাদেরকে কখনো এই বিষয়ে পরামর্শ কিংবা বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিনা? না, আমরা তো সাধারণত দেখেন, আমরা খেলাধুলার সঙ্গে জড়িত। আমরা তো প্রশাসনকে বলতে পারি, কিন্তু আমরা তো চাপ দিতে পারি না। যখন নির্বাচিত একটা কমিটি থাকবে তখন ওই কমিটির আন্ডারেই দেখা যাচ্ছে মাঠগুলো পরিচালনা হবে। কিন্তু নির্বাচিত কমিটি যদি না থাকে তাহলে তো এই মাঠগুলো প্রশাসনেরই দেখাশোনার দায়িত্ব। এই প্রশাসনের কাছে আমি আসলে আবার বলছি যে আমরা যেন এর প্রতিকার পাই এবং প্রশাসনের কাছে এই এর প্রতিকার চাইছি আমরা, এবং আমরা মাঠগুলা খেলাধুলার উপযুক্ত করতে বলছি। যেমনটা বলছিলেন যে বয়স ভিত্তিক লিগগুলো রেগুলার চলছে আপনাদের ওখানে, এবং সে কারণে আপনারা প্র্যাকটিস করতে পারছেন না, কিন্তু জেলা লিগ যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো কি নিয়মিত হচ্ছে? না, এটা তো দেখেন বিগত সরকারের আমলে, যখন ৫ই আগস্টের পর বিগত সরকারের আমলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে ১ বছরের জন্য একটা নির্বাচিত কমিটি ছিল। ওই নির্বাচিত কমিটির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল এই ধরনের লিগগুলা আমরা পেয়েছিলাম। কিন্তু ১ বছরের মাথায় এই ৫ই আগস্টের পরে আমাদের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। বিলুপ্তি ঘোষণা করার পরে অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটি আবার ১ বছর থাকলো, আবার অ্যাডহক কমিটি বিলুপ্ত, আবার নতুন করে অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটির আসলে মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার খেলাগুলো হয় না। তো আমরা দ্রুত চাই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন এবং একটা নির্বাচিত কমিটি। নির্বাচিত কমিটি যদি আসে তাহলে কিন্তু আমরা খেলাধুলাগুলো সামনের দিকে পাবো ইনশাআল্লাহ। আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখেন সারা বছরই আমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকি। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল সব ধরনের প্র্যাকটিস করছি। কিন্তু
আমরা যদি ম্যাচ না খেলতে পারি তাহলে তো আমাদের খুব একটা লাভ হবে না। তো আমরা দ্রুত গতিতে ম্যাচ চাই এবং একটা নির্বাচিত কমিটি চাই। জনাব ফানিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার মতো আমাদেরও প্রত্যাশা জেলা পর্যায়ে আসলে যে স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোর সংস্কার হবে, আপনাদের যে চাহিদা সেই অনুযায়ী আপনারা ম্যাচ পাবেন, খেলা পাবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লাসের সঙ্গেই থাকুন।